চলুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেখানে বলছি কি যে সম্পূর্ণ ওএমআর প্রকাশে সুবিধা হবে যোগ্যদের। একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কিন্তু এই জিজ্ঞাসা চিহ্ন নিয়ে বিভিন্ন মহল, সে আইনি মহল হতে পারে, চাকরিহারা শিক্ষক হতে পারে, আরও সব ব্যক্তিবর্গ কি বলেছেন আমরা একটু দেখে নেব। আদৌ কি চাকরিহারা শিক্ষকরা চাকরি ফিরে পেতে চলেছেন? তাতে কি ২০২৫ সালের যে পরীক্ষা তাতে কি কোনো আইনি জটিলতা আরও বেড়ে গেল? অর্থাৎ কি বলতে চাইছে একটু আমরা দেখে নিই বা একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি নিজেদের মতো করে, তাহলে সুবিধা হবে। তার আগে আমরা একটু পেপারের লেখাটা একটু পড়ে নিই। দেখুন, বলছে সুপ্রিম কোর্টের রায়ে ১,২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি হারানো ছিল সদ্য প্রাক্তন তৃণমূল সরকারের ওপরে মানুষের ক্ষোভের অন্যতম বড় কারণ। যোগ্য চাকরিহারাদের বহুদিনের দাবি ছিল ২০১৬ এসএসসির সমস্ত ওএমআর শিট প্রকাশ করতে হবে। তো যাই হোক, সেটা প্রকাশিত হয়নি এবং আগের ভিডিওতে আমি অলরেডি জানিয়েছিলাম ২২/৪/২০২৪ যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ওএমআর শিট প্রকাশিত হয়েছে কন্টেম্পট মামলার ফলশ্রুতিতে। তো চলুন কি ব্যাপারটা একটু আরও বৃহৎ আকারে দেখে নিই। তাহলেই যোগ্য অযোগ্যদের তালিকা জনসমক্ষে আসবে। আদালতে রায় সত্ত্বেও তৃণমূল সরকারের জমানায় সব ওএমআর প্রকাশিত হয়নি, কিন্তু শনিবার নতুন সরকার শপথ নেওয়ার রাতেই হঠাৎ তা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন, যোগ্য চাকরিহারাদের কি এতে সুবিধে হবে? আইনিভাবে তাদের চাকরি বাঁচানোর উপায় বেরোবে? দেখা যাক বিভিন্ন ব্যক্তিবর্গ, সে আইনি ব্যক্তিরা কি বলছেন। যোগ্য চাকরিহারা যাদের পুরনো চাকরির মেয়াদ বাকি আর কমাস, তাদের অনেকে এই উপায়ই চাইছেন। এদের পক্ষে অমিত রঞ্জন ভূঁইয়া বলেন যে আগেই নবম দশমের ওএমআর বেরিয়েছিল, শনিবার রাতে একাদশ দ্বাদশের ওএমআর প্রকাশিত হয়েছে। এতদিন কেন হয়নি জানি না। নতুন সরকারের ওপরে আমাদের অনেক আস্থা। আশা করি সরকার এবার ওএমআরের ভিত্তিতে যোগ্যদের চাকরি বাঁচানোর আবেদন করবে আদালতে। আর এক যোগ্য চাকরিহারা রাকেশ আলমেরও একই বক্তব্য। তার মানে অন্তত চাকরিহারা শিক্ষকরা নতুন সরকারের উপর ভরসা করছেন এবং তাদের ভরসা যে হয়তো তারা তাদের চাকরিটি ফেরত পেতে পারেন, অর্থাৎ নতুন সরকারের প্রতি তারা কিন্তু আস্থা রেখেছেন। চলুন বাকি অন্যরা কি বলছে একটু আমরা দেখে নিই। আইনি মহলের একাংশ মনে করছে এতে যোগ্য শিক্ষকদের সুবিধা হতে পারে। রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেন ওএমআর শিট আগে প্রকাশ করলে ভালো হতো। অর্থাৎ এখানে কিন্তু একটু কিন্তু মনে হচ্ছে যে আগে প্রকাশ করলে ভালো হতো। দেখি বাকিটা কি বলছেন উনি, পুরোটা কমপ্লিট করে নিই। এখন কেন করেছে বুঝতে পারছি না। এর মাধ্যমে কে যোগ্য আর কারা নম্বর বাড়িয়ে কিছু না লিখে চাকরি পেয়েছিল সেটা পরিষ্কার হবে। আইনি পথেও যোগ্যদের সুবিধা হবে বলে মনে হচ্ছে। তাহলে প্রথমে তিনি বলছেন যে আগে করলে ভালো হতো, তারপরে আবার বলছেন যে আইনি পথে গেলে যোগ্যদের সুবিধে হতে পারে। তার মানে এখানে জানতে হবে ২২ লাখ ওএমআর প্রকাশিত হয়নি বলেই, যেখানে ১২ এবং ১৪ নং ধারার যে সাংবিধানিক সেই পদটা সেইটা খর্ব হয়েছিল বলেই কিন্তু টোটালটা বাতিল করেছিল। আশা করি ২২ লাখ ওএমআর নিজেরা নিজেদের ওএমআরগুলো দেখতে পেয়েছে। যদি কোনো ওএমআর থেকে, অর্থাৎ কেউ হয়তো নট কল্ড ফর হতে পারে, ভেরিফিকেশন হতে পারে, তারা যদি মনে করে যে আমি তো তখন অনেকে তখন মনে করেছিল যে চাকরি বাতিল হয়েছে, তার মানে আমি হয়তো যোগ্য ছিলাম, আমাকে বঞ্চিত করা হয়েছে। তো এবার তাদের হাতে একটা তো অপশন আছে নিজের ওএমআরটা দেখুন। যদি সেই কাটআপের মধ্যে আসতে পারেন আপনারা আইনি সহায়তা নিতে পারেন, যদি রাস্তা খোলা হয় তবে কিন্তু রাজ্যের জেনারেল মানে অ্যাডভোকেট জয়ন্ত মিত্রর কথা অনুযায়ী কিন্তু কিছুটা হলেও আশা জাগছে। চলুন কি বলছে। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন এতদিন যোগ্য অযোগ্য কারোর কাছেই কোনো প্রামাণ্য নথি সে অর্থে ছিল না। এর ফলে তারা সেটা পেলেন। পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে যে সব অভিযোগ উঠেছিল তার সত্যতাও সামনে এলো। অভিজিতের সংযোজন আইনি রাজা সবসময়ই খোলা ছিল। সম্পূর্ণ ওএমআর প্রকাশিত হওয়ায় সেটা প্রশস্ত হলো। এখন দেখা যাক সংশ্লিষ্ট সব পক্ষ কিভাবে পদক্ষেপ করেন। তাহলে কিছুটা যেন আশা একটু মনে হচ্ছে। অর্থাৎ বিভিন্ন চাকরিহারারা তারা নতুন সরকারের প্রতি আস্থা ভরসা রাখছেন। ঠিক সেই রকম রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র স্যার, এছাড়াও প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, ওনারা কিন্তু বলছেন যে হয়তো কিছু একটা, আমরা অনুমান করছি নয়, ওনাদের কথা মতেই আমরা আশা করছি যে কিছু একটা হলেও হতে পারে। তাহলে ২০২৫-এর নিয়োগের কাছে কি প্রশ্নচিহ্ন হিসাবে হাজির হচ্ছে বা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে, সেটা সময় বলবে। কারণ কোনো জিনিস আগাম বলাটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আবার সকলে যারা পরীক্ষার্থী তাদের একটাই আমি অন্তত বলবো,
সবসময় কোর্ট তো কোর্টের মতো চলে, বিভিন্ন কথাও হয়তো উঠে আসে। এর আগেও আমরা ভেবেছিলাম যে 26,000 চাকরি বাতিল হবে না, যোগ্য যারা তাদের তো চাকরি কী করে বাতিল হয়, হওয়ার সম্ভাবনা নেই। তো তারপরেও কিন্তু বাতিল হয়েছে। এখনও হয়তো বিভিন্ন ব্যক্তিমহল বা আইনি ব্যক্তিত্ব ওনারা বলছেন যে হয়তো ফিরে আসবে, কিন্তু সেটা সময় কথা বলবে। আর সবথেকে বড় চিহ্ন 2025-এর নিয়োগ এসএলএসটি, তাদের কি হবে? তবে এইটুকু বলব, নবম দশমী যারা পাস করেছেন, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এদিকে খেয়াল না রেখেও আপনারা ইন্টারভিউ জন্য পড়াশোনা করুন। কারণ দেখা গেল 16টা আলাদা হয়ে গেল এবং নতুন ভ্যাকান্সিতে নতুন করে আবার হয়তো ভেরিফিকেশন নিয়ে 2025-এর যারা ডাক পাবেন নতুন করে আবার হয়তো আরও কিছু ছেলে তাদেরও হয়তো ভেরিফিকেশন করে কিন্তু ইন্টারভিউ করলেও করাতে পারে। অর্থাৎ দুটো ফেজ হলেও হতে পারে, এটা অনুমান কিন্তু। এর কোনো একেবারে কাগজে কলমে কোনো প্রুফ নেই, এটা অনুমান। বিভিন্ন ব্যক্তিত্ব মহল থেকেও এইরকম ভাবনা চিন্তা বা যোগ্য শিক্ষকদেরও কিছু অংশেরও কিন্তু বক্তব্য যে আমাদের তাতে আপত্তি নেই, আমাদের চাকরিটা ফিরে পেলেই হবে, বাকি ভ্যাকান্সিতে 25 যারা নতুন ফ্রেশার্স তারা অন্তত দিক। তো যাই হোক, এইগুলো মন গড়া কথা বা শোনা যাচ্ছে, সেগুলোর উপর আমরা ভরসা রাখছি না। কোর্ট কোন দিকে নিয়ে যাচ্ছে এবং নতুন সরকার কি করছেন, তার সঙ্গে সঙ্গে যোগ্য চাকরিহারারা কি করছেন, এটা আমরা একটু দেখব, সময়ই কথা বলবে। তো চলুন এখানে শেষ করলাম, ধন্যবাদ।